আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে জামালপুর ও শেরপুরে ডুবে গেছে নতুন নতুন এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে ৫ উপজেলার শতাধিক গ্রাম ও ফসলের মাঠ। নালিতাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এখনও নিখোঁজ একজন। আমাদের প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে শেরপুরের নতুন নতুন এলাকা। পানি ঢুকেছে শেরপুর সদর ও নকলা উপজেলার নিম্নাঞ্চলে। জলমগ্ন হয়ে গেছে জেলার ৫টি উপজেলার কমপক্ষে শতাধিক গ্রাম ও ফসলের মাঠ। এদিকে ঢলের পানিতে মাছের খামার ডুবে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ। এতে দিশেহারা স্থানীয়রা। আমাদের বাড়ি ঘর সবকিছু ডুবে গেছে। প্রজেক্ট মাছের খামার যাদের আছে, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় যারা ব্যবসায়ী আছে সবকিছু ডুবে গেছে। ঘরের ভিতরে কোনো সমান পানি, এখন মাল সামান বাইরে ফিরে যেতে রয়েছে, কই যাবো কোনো ঠিক ঠিকানা নেই। কাল কম আছিল, সেটা খাবার পাইছি, আজ খাবার দাবার সব বাবা বাসা বসে গেছে গা। আমার 2.5 থেকে 3 কোটি টাকার মাছ আছিল মিনিমাম, কারণ কিচ্ছু নাই, সব চলে গেছে মাছ। তো আমরা না খাই আছি, আমাদের দেখার মতো কোনো লোক নাই, এ পর্যন্ত আমার কোনো খাওয়া দাওয়ার কোনো সংগ্রহ করতে পারছি। এদিকে শুক্রবার রাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হয়ে বন্যার পানিতে নিখোঁজ হওয়া আবু হাতেম ও আলমগীরের লাশ ওই এলাকার একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে নালিতাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। অপরদিকে ঝিনাইগাতির সন্ধ্যাকুড়া এলাকায় বন্যার পানিতে ভেসে এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অজ্ঞাত এক নারীর গলিত লাশ। এখনও নিখোঁজ রয়েছেন জহুরা খাতুন নামের এক নারী। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৬ সেন্টিমিটার, জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ২৪ সেন্টিমিটার, জামালপুর ফেরিঘাট পয়েন্টে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ৪৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে সব পয়েন্টেই বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এবারের বন্যায় ১৪,৪২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য বের হয়ে এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায়। ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, ক্ষয়ক্ষতির মধ্যে প্রাণহানিকে অন্তর্ভুক্ত করলে এর পরিমাণ সীমাহীন। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বন্যায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। বন্যার পর স্বল্পমেয়াদী সহায়তা দেয়া হয়েছে। এটি যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারকে সান্ত্বনা জানানো শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তার অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর পার্শ্ববর্তী দেশ সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যায় মেতে উঠেছে। রিজভী আরও বলেন, গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় নির্যাতন নিপীড়ন চালালেও বেগম খালেদা জিয়া কখনো দেশ ও জনগণকে ছেড়ে যাননি। আমরা সংস্কার করুন, কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন, এটা আমাদের পক্ষে কিন্তু নির্বাচনের তারিখ, শিডিউল এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করা এগুলো তো হচ্ছে সরকারের দায়িত্ব। এই সরকার ব্যর্থ হলে পরে, গণতন্ত্রের ধারা ব্যর্থ হলে পরে, তাহলে তো আপনার ফাইয়াজ, মুগ্ধ, আবু সাইদ এদের আত্মা কষ্ট পাবে। এদের যে আত্মদান, সেই আত্মদান কলঙ্কিত করা। চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। মশাবাহিত এই রোগে চলতি মৌসুমে এরই মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। শুধু সেপ্টেম্বরে মারা গেছে ১১ জন। পরিস্থিতি বিবেচনায় সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আলাদা ওয়ার্ড চালু থাকলেও অবস্থা গুরুতর না হলে হাসপাতালে আসছেন না রোগীরা। রয়েছে সচেতনতার অভাব। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর মশক নিধন কর্মসূচি না থাকায় বাড়ছে এই রোগের প্রকোপ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল যথাক্রমে ২০২ ও ৯০৭ জন। সেখানে চলতি মাসের প্রথম ৫ দিনেই আক্রান্ত হয়েছে ১৮৫ জনের বেশি। এর মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। চিকিৎসকরা বলছেন, জ্বর হওয়া বেশিরভাগ রোগীরা
ফার্মেসি থেকে নিজেরাই অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে খাচ্ছেন। এতে বাড়ছে জটিলতা, বাড়ছে মৃত্যু ঝুঁকি। ডেঙ্গু প্রতিরোধে নেই পর্যাপ্ত গবেষণাও। এবার দেখা যাচ্ছে ডেঙ্গু রোগী জ্বরের পরপরই রোগীগুলো আমরা খারাপ দেখতে পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি যে জ্বরের যে তারতম্যটা এটা অনেকখানি বদলে গেছে, এবং খারাপ রোগীগুলো আমরা পাচ্ছি বিশেষ করে জ্বরের দ্বিতীয় দিন তৃতীয় দিন থেকে। আগে আমরা পেতাম সেটা পঞ্চম দিন, চতুর্থ দিন, ষষ্ঠ দিন। মশা নিয়ে ওরকম ডিটেলস গবেষণা করার সুযোগ বা সেরকম লজিস্টিক বলেন, সেরকম ম্যান পাওয়ার বলেন, সেরকম প্রযুক্তি বলেন, এগুলো আমাদের জেলা লেভেলের একটা অফিসে, সরকারি অফিসে এগুলো থাকে না আসলে। ডেঙ্গু মোকাবিলায় রোগীদের সব রকম চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। পাশাপাশি নগরীকে কয়েকটি জোনে ভাগ করে মশক নিধন কর্মসূচি জোরদারের কথা বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। যেহেতু সিটি কর্পোরেশনের অ্যাক্টিভিটিস এখন তেমন নাই, তারা যেন তাদের লোকাল কাউন্সিলর যেগুলো আগে অফিস ছিল তাদেরকে যেন নির্দেশ দেয় তাদের লোকাল এরিয়াগুলোতে যেন লার্ভিসাইড, তারপর হচ্ছে অ্যাডাল্টিসাইড যে জিনিসগুলো আছে এগুলো যেন তারা রেগুলার স্প্রে করে। আমরা আপনার রেড জোন চিহ্নিত করতেছি, ওই যেখানে যেখানে আক্রান্ত পাওয়া যাচ্ছে, যে প্রটোকল আছে যে 800 স্কয়ার ফিটের মধ্যে আমরা ফগিং করতেছি, আর এখানে কোনো যদি লার্ভা থাকে লার্ভিসাইড ইউজ করতেছি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি অস্বাভাবিক জ্বর হলে নিজেদের মতো করে ওষুধ কিনে না খেয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হল মুন্সিগঞ্জে। সকাল 10:15টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাজায় ঢল নামে হাজারো মানুষের। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। উত্তরায় নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার 94 বছর বয়সে ইন্তেকাল করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে সাভার পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাককে মজিদপুর থেকে গ্রেফতার করা হয়। আমিনবাজার থেকে গ্রেফতার করা হয় আমিনবাজার ইউনিয়ন ওলামা লীগের সভাপতি ফয়েজকে। অপরদিকে আশুলিয়ার পুকুর পাড়ে BBS লেদার ফ্যাক্টরিতে হামলা, ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টির অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ DB। গ্রেপ্তারকৃতরা হলেন গুল রায়হান, শাকিল ও মুন্নাফ। গ্রেপ্তারকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা বিভিন্ন মামলার এজাহারভুক্ত 39 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বাকিদের সন্ধানেও চলছে অভিযান। রাজধানী কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে রাজধানী থেকে অপহৃত এক শিশুকে উদ্ধারের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রভাবশালীদের গ্রেফতারে র্যাবের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। কারো কাছে কোনো তথ্য থাকলে র্যাবকে দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি। সদরঘাট থেকে অপহৃত শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে অপহরণকারীকে এখনও গ্রেফতার করা যায়নি। 2 দিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু। পূজাকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা ও মণ্ডপকে সাজিয়ে তুলতে দিনভর রয়েছেন তারা ব্যস্ত। এরই মধ্যে মন্দির কমিটির স্বেচ্ছাসেবক প্রতিনিধি, পুলিশ, সেনাবাহিনীর সহায়তায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। খুলনা ও মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রাসনা দাস। খুলনার বিভিন্ন মণ্ডপে নিপুণ হাতে দুর্গা দেবীর প্রতিমা নির্মাণ শেষে এখন চলছে শেষ মুহূর্তের সাজিয়ে তোলার কাজ। রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে দেবী মাকে। মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার নানা প্রস্তুতি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালনে খুলনার প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অতিবৃষ্টি হলো, যার কারণে অনেক পারিবারিক পূজা তারা এবার করছে না। অর্থনৈতিক কারণেও কিছু পূজা আমরা এবার কম হয়েছে মহানগরে এবং জেলায়। দুর্গাপূজা যেন উৎসবমুখর পরিবেশে করা যায়, সেজন্য জেলা প্রশাসন
পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ধুমধাম করে পূজা উদযাপনে দেশ জুড়ে সুনাম রয়েছে মানিকগঞ্জের। জেলার 7টি উপজেলায় এবছর 513টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। পূজা পরিচালনায় বিভিন্ন সংগঠনের সব ধরনের সহযোগিতার আশ্বাসে খুশি আয়োজকরা। আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা আমাদের পাশে যেভাবে দাঁড়াইছে, প্রশাসনও এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তা এছাড়া আমাদের যে আশেপাশের যে অন্যান্য ধর্মাবলম্বীরা তারা আমাদের পর্যাপ্ত সহযোগিতা করতেছে। আমাদের এই পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আসেনি, এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যার কথা আমরা শুনিনি। আমরা সকলের সার্বিক সহযোগিতায় এবার আমরা সুন্দর মতো পুজো উদযাপন করব। 8 দিন পরে মর্তে আসবেন দেবী, তারই প্রতীক্ষায় দিন গুনছেন ভক্তরা। তার আগমনে পৃথিবী থেকে সব পঙ্কিলতা দূর হবে, এমনটাই কামনা সনাতন ধর্মাবলম্বীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের দুপক্ষের বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিউ মন্দিরে 144 ধারা জারি করেছে প্রশাসন। সনাতনী ও ইসকন পন্থীদের বিরোধের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলার আউলিয়াপুর রসিক রায় জিউ মন্দিরে কাল থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত বিজয়া দশমীর রাত 12টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের সই করা চিঠিতে 144 ধারা জারি করা হয়। এতে বলা হয়, শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরের জমি ও মালিকানা দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এই পূজা সনাতন ও ইসকন অনুসারী দুপক্ষই একই মণ্ডপে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। এই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতির অবনতির আশঙ্কায় নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিমা দাবি টাকা পরিশোধ না করা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় না এনে ভালো বিমা প্রতিষ্ঠানকে ধ্বংসের অপচেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তারা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা জানান, মালিকানা সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। এ সময় উদ্যোক্তা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, বিগত সরকারের আমলে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো সোনালী লাইফ ইন্স্যুরেন্সকেও দখল করার চেষ্টা করা হয়েছে। দখল প্রক্রিয়ায় কর্মীরা প্রায় 4 মাস বেতন ভাতা বঞ্চিত ছিলেন বলেও জানান তিনি। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল টাঙ্গাইলের মধুপুর গড়ের আনারস। ঐতিহ্যবাহী এই পণ্যের জিআই স্বীকৃতিতে খুশি কৃষক ও ব্যবসায়ীরা। সুস্বাদু এই ফলটি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। প্রতিনিধি নাসির উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। আনারসের রাজধানী খ্যাত লালমাটির মধুপুরের আনারসের সুনাম দেশজুড়ে। 1942 সালে এই অঞ্চলে প্রথম আনারস চাষ শুরু করে ইদিলপুর গ্রামের গারো সম্প্রদায়ের মানুষেরা। বর্তমানে হাজার হাজার হেক্টর জমিতে এর চাষ হচ্ছে। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি মেলায় আনন্দিত স্থানীয়রা। মধুপুরের আনারস যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এজন্য আমরা আমাদের মধুপুরের আনারস নিয়ে গর্ববোধ করছি। মধুপুরের মাটি আনারস চাষে বেশ উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে এর আবাদ। সেই সাথে লাভবান হচ্ছেন কৃষকরা। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিশ্বে এ অঞ্চলের আনারসের খ্যাতি ছড়িয়ে পড়বে এ আশা তাদের। দাম হইতাছে 20 টাকা, 18 টাকা, 22 টাকা। বাইরের রাষ্ট্রে আনারসগুলো দূর যাইতো, তাহলে আমরা সুযোগ সুবিধা পাইতাম, দাম বেশি পাইতাম। মধুপুরের জলছত্র বাজার থেকে প্রতি মৌসুমে 4 থেকে 5 কোটি আনারস চলে যায় ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে। ব্যবসায়ীরা বলেন, বর্তমানে আনারসের দাম ভালো হলেও অন্য সময়ে দাম পাওয়া যায় না। এখান থেকে মোটামুটি প্রতিদিন সিজনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় 4 থেকে 5 কোটি আনারস বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছায়। আনারস বিদেশে রপ্তানির বিষয়ে উদ্যোগ নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মধুপুরবাসী এখন প্রাণের দাবি যেন এই আনারসকে আন্তর্জাতিক বিষয়ে পরিচিত করার জন্য রপ্তানি করা যায়, এবং রপ্তানি করার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার, বিশেষ করে কোল্ড স্টোরেজের ব্যবস্থা, এবং যদি কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে তাহলে এটা আরো বেশি উৎপাদনমুখী হবে এবং
বিদেশে এটা রপ্তানি বাড়বে। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মধুপুরগড় অঞ্চলে বছরে কয়েকশো কোটি টাকার আনারস উৎপন্ন হয়। বিদেশে রপ্তানি হলে আন্তর্জাতিক বাজারে এর আলাদা অবস্থান তৈরি হবে, যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। গোয়ালিয়রের উইকেট নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ, বললেন তাওহিদ হৃদয়। গত রাতে সিরিজের প্রথম টি-20তে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার ব্যাটার বললেন সবাই মিলে সাকিব আল হাসানের শূন্যতা পূরণ করতে চান তারা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় শ্রীমৎ মাধবরায় সিনথিয়া ক্রিকেট স্টেডিয়াম। একেবারেই নতুন একটি উইকেটের আচরণ কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা। দুদিনের অনুশীলন শেষে কারো কারো মনে হচ্ছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠে বড় স্কোরই হতে যাচ্ছে, তবে তাহিদ হৃদয় এখনো নিশ্চিত নন। ডোমেস্টিক খেলা, ইন্টারন্যাশনাল। তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয়। প্র্যাকটিসের উইকেট থেকে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে, লো আছে। এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয়। আইপিএল খেলাও এখানে হয়নি, তো দেখা যাক যে কি হতে পারে প্রথম দিন, বুঝতে পারছি। স্বাগতিকদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের ম্যাচে বাংলাদেশকে নামতে হচ্ছে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরে যাওয়া সাকিব আল হাসানকে ছাড়া। টাইগার ব্যাটার বলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের শূন্য স্থান কারো একার পক্ষে পূরণ সম্ভব নয়। দিন শেষে আগে পারফর্মটা করাটাই ম্যাটার করে। তো পারফর্ম যদি করি, টিমের জন্য যদি ভালো রেজাল্ট আনতে পারি, দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ফিউচারে আসবে, অনেকেই আসার সম্ভাবনা আছে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার কোনো উপায় নেই। তো সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করব, কিন্তু আমাদের এখান থেকে একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে। তো আশা করি যে আমরা এখান থেকে খুব ভালোভাবে ওভারকাম করব। টি-20তে 14 বারের মোকাবেলায় বাংলাদেশ জিতেছে একবার, আর 13 বারই জয় পেয়েছে ভারত। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাব্যুতে 14 মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকা লা ব্লাঙ্কোরা প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায়, যদিও তা কাজে লাগাতে পারেনি জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পেরা। তবে দ্বিতীয়ার্ধে 73 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র দলের হয়ে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন। এই জয়ে বার্সেলোনার সমান 21 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠার দৌড়ে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।